মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো রয়েছি। তো তো আজকে সবাই স্কুলে চলে এসছো তাড়াতাড়ি। আম, কালকে আমরা যখন পড়াশোনা শেষ করে আমি যখন বাড়িতে যাচ্ছিলাম, তো তখন প্রচন্ড ঝড় ওঠে, কাল বৈশাখী ঝড়। তো আমি বাড়িতে যেতে যেতে দেখি যে প্রচন্ড ঝড় হওয়ার ফলে একটা আম গাছ থেকে অনেকগুলো আম পড়ে রয়েছে। তো আমি যেতে যেতে ভাবলাম আমগুলো কুড়িয়ে নিয়ে যাই। তো আমি সাথে সাথে 4টে আম তুলে নিলাম। আমি কি করলাম, 4টে আম কুড়িয়ে নিলাম। আচ্ছা, কার কার আম খেতে ভালো লাগে বলো তো? আচ্ছা, সবার ভালো লাগে। আচ্ছা, কেউ বলতে পারবে আমকে ইংরেজিতে কি বলে? ভেরি গুড, ম্যাঙ্গো। বাহ, তোমরা তো দেখছি সবাই খুব ভালো জানো। তো আমি আমগুলো বাড়িতে নিয়ে আসার পর আমি ভাবলাম যে আমি 4টে আম কি করব। তারপর আমি আমার 3টে বন্ধুকে ফোন করলাম। ফোন করে ওরা বাড়িতে এলো। তো তাহলে আমরা কতজন হলাম? আমরা যে 4জন হলাম। আমরা 4জন হলাম। 4জন হয়ে আমি সবাইকে একটা একটা করে প্লেট দিয়ে দিলাম। একটা, দুটো, তিনটে, 4টে। আচ্ছা বলো তো, এই 4টে প্লেটে কটা কটা করে আম যাবে? আমাদের কাছে টোটাল 4টে আম রয়েছে। তো সবার কাছে একটা একটা করে আম যাবে, তাই তো? আচ্ছা, তার কিছুক্ষণ পর আমরা আম নিয়ে খেলতে খেলতে দুই বন্ধুর বাড়ি থেকে ফোন এসে বললো যে আমরা এখন বাড়িতে চলে যাই, বাড়ি থেকে ফোন করেছে, আমরা এখন আজকে আসি। তাহলে আমরা আর কতজন পড়ে রইলাম? তাহলে আমরা আর 2জন পড়ে রইলাম। তাহলে এই 2জনকেও আমি প্লেট দিয়ে দিলাম। আচ্ছা, প্লেট দেওয়ার পরে এইবার তোমরা কেউ বলতে পারবে 2জনকে প্লেটে দিলে সমান ভাগে আমরা কতজনকে কটা কটা করে আম দিতে পারবো? ভেরি গুড, আমরা প্রত্যেককে 2টো করে আম দিতে পারবো, তাই তো? তারপর এই 2টো করে আম দেওয়ার পরে আরো কিছুক্ষণ পর আমার আরেকটা বন্ধুর বাড়ি থেকে ফোন এলো। বললো যে অনেক দেরি হয়ে গেছে, অনেক খেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে এসে পড়তে বসবি তো? তখন সেই বন্ধুটাও চলে গেল। তাহলে পড়ে রইলাম আমি একা। তাহলে আমার কাছে আর একটা প্লেটই রইলো। তাহলে এই একটা প্লেটে কতগুলো আম ধরবে এবার? এই টোটাল 4টে আমি ধরে যাব, তাই তো? তাহলে আমাদের কাছে টোটাল আম ছিল 4টে। তাহলে দেখতে পারলে এই 4টে আমকে আমরা 4টে প্লেটে, 2টো প্লেটে এবং একটা প্লেটে সমান ভাগে ভাগ করে দিতে পারলাম। তাহলে এই যে 4, 2, 1, এইগুলো কি জানো? এইগুলো হলো এই 4-এর উৎপাদক। তাহলে আজকে আমরা কি করলাম? উৎপাদক। তো আজকের ক্লাস এইটুকুই। কালকে আমরা এর থেকেও আরো ভালো অনেক নতুন নতুন গল্প শিখবো, আরো অনেক নতুন নতুন মজার জিনিস শিখবো। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। এইটুকুই। হ্যাঁ, অপেক্ষা করবেন। শেষে রিভিউ পাঠিয়েও দেওয়া হয়। ঠিক আছে, নতুনদেরকে ওই 1-2 কথা আলোচনা করে দেব, শুনে নেবেন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রণবীরের পরে যিনি আছেন। তো হ্যাঁ, বলুন। স্যার, সেম টপিকের উপর কি ডেমো দেওয়া যায়? মানে ধরুন কেউ একজন দিল, সেই টপিকের উপর কি আবার কি ডেমো দিতে পারি আমি? মানে সেটাই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ টপিক। হ্যাঁ, সেটা কোইন্সিডেন্টলি মিলতেই পারে। সেটা হ্যাঁ স্যার, সেটাই কোইন্সিডেন্টলি বলি। মিলতেই পারে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সোমা সরকার আপনি কেটে জয়েন করবেন। তাপস বর্মন, হ্যাঁ স্যার, আছি। শুরু করুন। মর্নিং ছাত্রছাত্রীরা, সবাই ভালো তো? আচ্ছা, সবাই ভালো, ঠিক আছে। তাহলে আজকে কত তারিখ বলো তো? আজকে হলো, জানো না, আজকে 7 তারিখ। হ্যাঁ, 7 তারিখ, 12 মাস 2024। তোমরা কোন ক্লাসে পড়ো?
হ্যাঁ ঠিক বলেছো, প্রথম শ্রেণীতে। তাহলে আজকে আজকে তোমাদের শেখাবো সহজ পাঠ। তাহলে আজকে বিষয় হলো সহজ পাঠ, ঠিক আছে? তোমরা সরিয় সরেয়া হ্রস্বই দীর্ঘ এগুলো সবাই জানো তো? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বর্ণ। হ্যাঁ ঠিক বলেছো, এগুলোকে বলা হয় বর্ণ। তোমরা সবাই মালা দেখেছো? কি দিয়ে তৈরি হয় মালা? হ্যাঁ ঠিক বলেছো, মালা তৈরি হয় অনেকগুলি ফুল দিয়ে। ঠিক এভাবে আমরা বর্ণগুলো দিয়ে একটা মালা তৈরি করব, ঠিক আছে? বর্ণগুলো দিয়ে কি তৈরি করব? মালা তৈরি করব। হ্যাঁ, সরিয় সরেয়া হ্রস্বই দীর্ঘই এভাবে বর্ণগুলো দিয়ে মালা তৈরি করব। সেগুলোকে কি বলা হবে কেউ জানো? ও জানো না, এগুলোকে বলা হবে বর্ণমালা। তাহলে আজকের বিষয় হলো বিষয় বর্ণমালা। আচ্ছা হচ্ছে না স্যার। আর একটু চেষ্টা করুন। আজকে তো বর্ণমালা শেখাবো না, আজকে আজকে শিখবো বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়। এই বর্ণমালাগুলো তোমাদের বাড়িতে ছোট ছোট ভাই বোন আছে কারো? ও তোমাদের আছে? হ্যাঁ, কি বললে তোমার ভাই হাঁটতে পারে না? হ্যাঁ ঠিক এভাবেও সরিয় থেকে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে কয়টা বর্ণ আছে বলো তো? ও বলতে পারছো না? 50টা বর্ণ আছে। এই 50টা বর্ণের মধ্যে কিছু কিছু বর্ণ হাঁটতে পারে না, মানে চলতে পারে না, হাঁটতে পারে না। আর কিছু কিছু বর্ণ তোমাদের মতো, তোমরা যেমন হাঁটাচলা করতে পারো সেইভাবে কিছু কিছু বর্ণ আছে যেগুলো হাঁটাচলা করতে পারে। যে বর্ণগুলো নিজেই উচ্চারিত হতে পারে, অন্য বর্ণের সাহায্য নেয় না, সেগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর যে বর্ণগুলো উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্য নিতে নিতে হয় সেগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে আজকে আমাদের বিষয় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। যেমন অ, অকে উচ্চারণ করতে গেলে কি হয়? অ নিজে নিজে উচ্চারিত হয়, অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। অ থেকে ও পর্যন্ত, অ থেকে ও পর্যন্ত এই বর্ণগুলোকে, এই কয়টা বর্ণ আছে এখানে? 7টা বর্ণ আছে। এই বর্ণগুলোকে উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, এদেরকে বলা হয় স্বরবর্ণ। আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, চন্দ্রবিন্দু পর্যন্ত যে 39টি বর্ণ আছে সেই বর্ণগুলোকে উচ্চারণ করতে অন্য বর্ণের সাহায্য নিতে হয়। যেমন ক কে উচ্চারণ করতে গেলে কি হয়? ক কে উচ্চারণ করতে গেলে ক যোগ অ, তাহলে কোন বর্ণের সাহায্য নিতে হলো? অ এর সাহায্য নিতে হলো। সেজন্য এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আজকে আমরা কিছু লিখি এবং খুঁজে বের করার চেষ্টা করি কোনগুলো স্বরবর্ণ এবং কোনগুলো ব্যঞ্জন বর্ণ। যেমন ক, হ্রস্বই
হ্রস্বউ গ, যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলোকে গোল করব এবং যেগুলো স্বরবর্ণ সেগুলোকে ঘর করব। তাহলে এখানে ক হচ্ছে কি ক, এটা উচ্চারণ করতে গেলে অ আসে, সেই জন্য এটা হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে এগুলোকে কি করব, গোল করব। হ্রস্বই, হ্রস্বইটাকে উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, তাহলে হ্রস্বই হচ্ছে স্বরবর্ণ। তাহলে এটাকে কি করব, ঘর করব। হ্রস্বউ, হ্রস্বউকে উচ্চারণ করতে গেলে এটারও অন্য বর্ণের সাহায্য নিতে হয় না, তাই হ্রস্ব হলো স্বরবর্ণ। তাহলে কি করব, ঘর করব। একইভাবে গ, গটা উচ্চারণ করতে গেলে গ কি আসে, এর সঙ্গে অ আসে, তাহলে গটা হলো ব্যঞ্জন বর্ণ। এটাকেও কি করব, গোল করব। হ্যাঁ ঠিক বলেছ। তাহলে আজকে আমরা কি শিখলাম, স্বরবর্ণ কোনগুলো এবং ব্যঞ্জন বর্ণ কোনগুলো বলতো। স্বরবর্ণ কয়টি? হ্যাঁ ঠিক বলেছো, স্বরবর্ণ 7টি, সরি স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 49টি, 39টি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা নতুন নতুন জিনিস শিখব এবং মজার মজার জিনিস শিখব। ঠিক আছে স্যার, ঠিক এখান আছে। থেকে গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ বাহ, বসো বসো, সবাই বসো বসো। আমি আমি তো খুব ভালো আছি। তো তোমরা বলো তো কোন শ্রেণীতে পড়ো তোমরা? ও, প্রথম শ্রেণীতে। বাহ। আর আজকে তারিখ কত? ভুলে গেছো? বাবা বাবা, ভুলে যায় নাকি তারিখ আবার? আজকে হলো 7 তারিখ ডিসেম্বরের। 7, 12, 2000 কত 24। আর কিছুদিন পরেই কিন্তু হ্যাপি নিউ ইয়ার, সবাই সেলিব্রেশন করবো, পিকনিক করবো, ঠিক আছে? বাহ, মাংস খাবো, ডিম খাবো, কত মজা হবে, গান বাজনা হবে, তাই তো? বাহ 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 বাহ। আচ্ছা, কালকে তোমাদের কি শিখিয়েছিলাম মনে আছে? কি শিখিয়েছিলাম বলো তো? হ্যাঁ, সংখ্যা শিখিয়েছিলাম। কোন অব্দি কি কি সংখ্যা শিখিয়েছিলাম বলো? এই সুমিতা, তুমি বলো তো কি কি সংখ্যা শিখিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, মনে পড়ছে না? শুরু করো প্রথমে দেখে। আচ্ছা তমাল, তুমি বলো কি কি শুরু করেছিলাম কালকে, কি সংখ্যা শিখিয়েছিলাম? হ্যাঁ, বলো বলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা শিখিয়েছিলাম। আজকে একটা মজার জিনিস হবে জানো। কালকে কি হয়েছে জানো? কালকে আমি বাড়িতে গিয়ে মাকে বললাম, মা আমার জন্য একটু ডিম করো তো, ডিম রান্না করো তো। তো মা আমার জন্য ডিম রান্না করলো। আমরা বাড়িতে 4 জন থাকি, মা, বাবা, ভাই আর আমি। তো 4টে ডিম রান্না করলো। 4টে ডিম রান্না করার পরে সবার প্লেটে মা একটা করে ডিম দিয়ে দিল, বুঝেছো? বাবার প্লেটে একটা, তারপরে মায়ের প্লেটে একটা, ভাইয়ের প্লেটে একটা, আর আমার প্লেটে একটা। তোমাদের বাড়িতে এরকম হয়? যদি একটা একটা করে যদি সবার জন্য ডিম বরাদ্দ থাকে, সবাইকে একটা একটা করে দেয় তো, কাউকে দুটো দেয় না? হ্যাঁ, আমারও তাই হয়েছিল। তারপর কি হয়েছিল জানো? আমার ভাই, ওর ডিমটা তো আছে, ওর ডিমটা ভাত দিয়ে ঢেকে আমার ডিমটা টপাস করে নিয়ে নিল। তখন আমার প্লেটটা হয়ে গেল ফাঁকা, আমার প্লেটে কিচ্ছু নেই। তোমাদের এরকম হয়? তোমাদের ছোট ছোট ভাই বোনদের এরকম করে? ও, করে। মজা লাগে না? মাঝে মাঝে তো একটু রাগও হয়, তাই না? আমার একটু মন খারাপ লাগছিল, কি করব, ছোট ভাই খেতে চেয়েছে, আমার প্লেট হয়ে গেল ফাঁকা। এই ফাঁকাকে
গণিতের ভাষায় একটা জিনিস বলে, কি বলে জানো? এই ফাঁকাকে গণিতের একটা ভাষা আছে, এই ফাঁকা মানে কিচ্ছু নেই, এর একটা গণিতের ভাষা হলো, বলো, জানো না? শূন্য। গণিতের ভাষা হলো এটা শূন্য, কিচ্ছু নেই মানে বলা হয় শূন্য। কোনো কিচ্ছু নেই, ফাঁকা, গোল্লা, এইসবের মানে হলো শূন্য। শূন্যকে ইংলিশে বলা হয়, কি বলা হয়? জিরো। ইংলিশে বলা হয় জিরো। এই শূন্যের অ্যাকচুয়ালি কোনো মান নেই, মানে তোমার মূল্য নেই। শূন্য যদি একা একা বসে, শূন্য মানে কিচ্ছু নেই, বললাম যে ফাঁকা প্লেট, কিচ্ছু নেই, সেখানে শূন্য বসে গেছে, এরকম শূন্য একা একা বসলে কিচ্ছু নেই। কিন্তু এই শূন্য তার অবস্থান অনুযায়ী যেখানে বসবে সেখানে একটা ভ্যালু হয়। সেটা কেমন দেখো, শূন্য যদি একা একা বসে তার কোনো ভ্যালু নেই। কোন সংখ্যার পরে, যেমন এই যে সংখ্যা শিখিয়েছিলাম 1 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যাগুলোর পরে যদি শূন্য বসে তার ভ্যালু কিন্তু অনেক। কেমন দেখো, এই শূন্যর আগে যদি আমি 1 দেই তাহলে এর নাম কি হয়ে যাচ্ছে জানো? তখন 10। তখন কত হয়ে যাচ্ছে? 10। আবার রহিম, তুমি একটা সংখ্যার পরে শূন্য বসাও তো। শূন্য বসানোর আগে একটা সংখ্যা বলো। ওকে, 6। তখন এর নাম কি হয়ে যাচ্ছে জানো? 6 শূন্য 60। তখন এটা হয়ে যাচ্ছে 60। এবার এই শূন্য যদি সংখ্যার পরে যত বেশি শূন্য হবে তত তার মান বেড়ে যায়, বুঝলে? আমি যদি আরো শূন্য দেই তখন কিন্তু এটা, এটা 2টো শূন্য ছিল 100, 3টে শূন্য হয়ে গেছে, মানে এটা 1000 হয়ে গেছে। তেমন যত শূন্য বাড়বে সংখ্যার পরে তার মান তত বৃদ্ধি পাবে। তাহলে এই দেখো, কালকে শিখেছিলাম 1 থেকে 9 পর্যন্ত, একটা কিন্তু বাদ দিয়েছিলাম। এই 9-এর পরে হয় 10। অর্থাৎ এই দেখো 1 থেকে 10, এখানে 1-এর পরে শূন্য বসে গেছে মানে 10। তাহলে আজকে আমরা কি শিখলাম? কি শিখলাম বলো? শূন্য। শূন্যের ধারণা আমরা পেয়ে গেলাম, তাই তো? মজা লাগলো? মজা লাগলো তো? বাহ, তাহলে পরের দিন আবার একটা নতুন জিনিস শিখবো আমরা, ঠিক আছে? ভালো লেগেছে ক্লাস করতে? বাহ, তাহলে আজকে ক্লাসে এই অবধি থাক। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের ক্লাসটাও কিন্তু মন দিয়ে করবে, মজা করে করবে, ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে, রিভিউ এর জন্য অপেক্ষা করুন। শেষে তো স্যার। পাঠিয়েই দেবো, সেখান থেকে 2-1 কথা বলে দেবো তখন। ওকে। ওকে। স্যার শুরু করবো? হ্যাঁ, শুরু করুন। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুবই ভালো আছি। আচ্ছা, তোমাদের এখন কি ক্লাস রয়েছে? ইংলিশ? আচ্ছা, আজকের কত তারিখ বলো তো? আজকের ডেট কত? হ্যাঁ, 7, 12, 24, তাই তো? আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? আমি যে ক্লাসরুমে ঢুকে এক্ষুনি বোর্ডে লিখলাম, এই যে কথাগুলো লিখলাম, এটা কিসের সাহায্যে লিখলাম বলো তো? কিসের সাহায্যে? এটাকে কি বলে? পেন। আচ্ছা, আমি যদি ইংরেজিতে এই কথাটি বলি যে এটি হয় একটি পেন, এই কথাটা যদি আমি ইংরেজিতে লিখতে চাই তাহলে কি লিখবো বলো তো? এটা তো একটা বস্তু, বস্তুকে ইংরেজিতে কি বলে? ইট। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো? ইট ইজ, হ্যাঁ বলো, ইট ইজ এ পেন। বাহ, খুব সুন্দর। আচ্ছা দেখো, আমার বাম হাতে কি রয়েছে? শ্রাবন্তী, তুমি বলো তো আমার বাম হাতে কি রয়েছে? হ্যাঁ, ডাস্টার রয়েছে। আচ্ছা, এই ডাস্টারটাকেও যদি একই রকম ভাবে লিখতে চাই পেনের মতন তাহলে কি বলবো বলো? হ্যাঁ, ইট ইজ, পিউ তুমি দাঁড়িয়ে বলো তো ডাস্টারের স্পেলিং কি হবে? হ্যাঁ, DUS। হ্যাঁ, ঠিকই বলেছো। বাহ। আচ্ছা, এবারে তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটি কিন্তু ছবি আঁকছি। দেখো,
এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, একটি আপেলের ছবি, তাই তো? আচ্ছা, এই আপেলটিকে যদি একই রকম ভাবে লিখতে চাই তাহলে কি লিখবো তোমরাই বলো। হ্যাঁ, কি বললে? ইট ইজ এ অ্যাপেল। আচ্ছা, ইট ইজ এ অ্যাপেল। দেখো, তোমরা বলছো ইট ইজ এ অ্যাপেল, আমি বলছি ইট ইজ অ্যান অ্যাপেল হবে, এখানে এ হবে না। আচ্ছা, আগামীকাল ক্লাসে আমরা কি জেনেছিলাম? ভাওয়েল সাউন্ডস এবং কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে জেনেছিলাম তো। ভাওয়েল সাউন্ডস কয়টি ছিল? রুনা তুমি দাঁড়িয়ে বলো। হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ, তাই তো? এই 5টি। আর বাকি 21টি কি ছিল? কনসোনেন্ট সাউন্ড ছিল। দেখো, ভাওয়েল সাউন্ডস এর আগে সব সময় কি বসে? অ্যান বসে, এ বসে না। দেখো, এই যে অ্যাপেল ওয়ার্ডটি, এর ফার্স্ট লেটারটি কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে বসে গেছে অ্যান। এ একটু ভাওয়েল সাউন্ড, সেই জন্য। আবার দেখো, এই যে ওয়ার্ডটি ডাস্টার, এই ডাস্টার ওয়ার্ডটির ফার্স্ট লেটার কি দিয়ে শুরু হয়েছে? ডি দিয়ে, তাই তো? তাই ডি একটি কি সাউন্ড হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড। সেই জন্য দেখো, ডি এর আগে কি হয়েছে? এ হয়েছে। আবার একই রকম ভাবে দেখো, এই যে পেন ওয়ার্ডটির ফার্স্ট লেটারটি তৈরি হয়েছে দেখো পি দিয়ে। পি একটি কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য দেখো তার আগে এ বসে গেছে। দেখো, এর অর্থ, এর মানে কিন্তু একটি। আবার অ্যান, এর মানেও কিন্তু বাংলা অর্থ একটি। বোঝা গেল? তাহলে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, বোঝা গেছে? আচ্ছা, তোমরা রোজ সকালে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে কি দেখতে পাও? রিমি তুমি দাঁড়িয়ে বলো তো, কি দেখতে পাও? সূর্য। আচ্ছা, আচ্ছা, সূর্যের ইংরেজি নাম কি? সান। সানের স্পেলিংটা তাহলে বলে ফেলো। SUN। বাহ। আচ্ছা, এই সানের আগে আমি কি লিখবো? এ সান লিখবো না, দেখো, সানের আগে আমি লিখবো দা সান। কেন বলো তো? দেখো, সূর্য আকাশে কটি দেখতে পাও তোমরা? একটি না দুটি? কটি? একটি দেখতে পাও। তাহলে দেখো, সূর্যটা কিন্তু নির্দিষ্ট, এই দায়ের অর্থ কিন্তু নির্দিষ্ট করে কিছু বোঝানো হবে। সূর্য কিন্তু একটিই থাকে আকাশে, দুটো নয়, এবং ওটি নির্দিষ্ট, সেই জন্য দা বসানো হয়েছে। আচ্ছা, তোমরা তোমাদের পরিবেশ বইতে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা পড়েছো না? গঙ্গা নদীর নাম তো তোমরা শুনেছো, ভারতের দীর্ঘতম নদী, তাই তো? তাহলে আমি যদি এখানে গঙ্গা বানান লিখি, গঙ্গার স্পেলিংটা লিখি, তাহলে আমি গঙ্গার আগে কি দেবো বলতো? এ দেবো না অ্যান দেবো না দা দেবো? কি বললে? হ্যাঁ, দা দেবো। কারণ কি? ভারতের এটি দীর্ঘতম নদী এবং একটি রয়েছে, তাই তো? আচ্ছা, একই রকম ভাবে আমি যদি তোমরা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছড়া লেখা পড়েছো, তাই তো? আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখি, তাহলে তার আগে কি বসাবো বলো তো? কি বসাবো? জুমি তুমি দাঁড়িয়ে বলো, কি বসাবো? দা বসাবো? হ্যাঁ, অবশ্যই। কারণ কি? রবি ঠাকুর একজনই তো, তাই তো? রবি ঠাকুর কি দুজন রয়েছেন? নেই তো। উনি উনি একজন, একটি বিশেষ ব্যক্তিত্ব, সেই জন্য ওনার আগেও দা বসবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখছি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা তো মার্বেল, দ্য মেমোরি অফ মার্বেল চ্যাপ্টারটি পড়েছো তোমরা, তাই তো? আচ্ছা, ওখানে কি সংক্রান্ত গল্পটি রয়েছে বলো তো? শ্রাবন্তী তুমি দাঁড়িয়ে বলো, কি সংক্রান্ত? তাজমহল। আচ্ছা, রফিকুল তুমি দাঁড়িয়ে বলো, তাজমহল স্পেলিং কি হবে? হ্যাঁ, টিএ, হ্যাঁ, JMAHL। বাহ, সুন্দর বলেছো। তাহলে বলো, তাজমহলের আগে কি বসবে? এ বসবে না অ্যান বসবে না দি বসবে? তোমরা আলোচনা করে বলো দেখি। কি বলছো রফিকুল? দা বসবে? হ্যাঁ, তাজমহল তো একটি, তাই তাজমহলের আগে কি বসবে? দা বসবে। তাহলে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তো? তোমাদের এটা মজার লেগেছে? আচ্ছা, দেখো আমরা কত সুন্দরভাবে জানতে পারলাম বলো তো, বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড, কিন্তু কোনোটার আগে এ বসছে, কোনোটার আগে অ্যান বসছে, আবার কোনোটার আগে দা বসছে। এই যে এ অ্যান দি, এগুলোকে একসঙ্গে আমরা বলি আর্টিকেল। বোঝা গেল? আজকের এই পর্যন্ত থাক, ঠিক আছে? তোমরা কিন্তু বাড়িতে বা ক্লাসরুমে শ্রেণীকক্ষে আরো বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছ, যেমন ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার বা চেয়ার, টেবিল, অনেক কিছু তো দেখতে পাচ্ছ। বা বাড়িতে গিয়েও তোমরা অনেক ধরনের জিনিসপত্র দেখতে পাবে। তোমরা সেগুলোর নাম লিখবে এবং দেখবে কোনটার আগে এ বসছে আর কোনটার আগে অ্যান বসছে বা কোনটার আগে দি বসছে। এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে না? অনেক কিছু শিখতে পারলাম, তাই তো? ঠিক আছে, পরের দিন ক্লাসে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব, এবং এর কিছু ব্যতিক্রম নিয়মও আছে, সেটাও আমরা মজার ছলে জানবো। ঠিক আছে? আজকে আর নয়।
ঠিক আছে। বেশ, অপেক্ষা করুন, শেষে পাবেন রিভিউ। আচ্ছা, এরপরে শুরু করছি স্যার। হ্যাঁ, শুরু করুন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো বলো তো? হ্যাঁ, তোমরা এখন তৃতীয় শ্রেণীতে পড়ছো। আর কদিন পর তো নতুন শ্রেণীতে উঠবে, আর সঙ্গে নতুন বছর, তাই তো? আচ্ছা, আজকে তারিখটা বলতে পারবে? হ্যাঁ, আজকে তারিখ হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, 7/12/2024। আচ্ছা, তোমরা যে পরিবেশ বইটা পড়ো, সেই বইটার নাম জানো কি? তোমাদের পরিবেশ বইটার নাম? হ্যাঁ, ঠিক বলেছো, তোমাদের পরিবেশ বইটার নাম আমাদের পরিবেশ। আচ্ছা, তোমরা তো সবাই এখন স্কুলে এসেছো, তাই তো? স্কুল থেকে বাড়ি যাবে তো? বাড়ি গিয়ে তোমরা কি করবে বলো তো? খেলা করো? বাহ, খুব ভালো, প্রতিদিন খেলাধুলা করবে। খেলাধুলা করলে মন শরীর দুটো খুব ভালো থাকে। আচ্ছা, তোমরা তো এখন সবাই স্কুলে ইউনিফর্ম পরে এসেছো, তাই তো? বাড়ি যখন যাবে তখন কি ইউনিফর্মটা পরে থাকবে? থাকবে না। তখন কি করবে? তখন বাড়ির ড্রেস পরবে। তার মানে সব সময় এক ড্রেস আমরা পরছি না। যখন আমরা যেখানে থাকছি তখন আমরা সেখানকার পোশাক পরছি, তাই তো? যেমন, আচ্ছা, এখন তোমাদের কি ঠান্ডা লাগছে? একটু ঠান্ডা ঠান্ডা লাগছে? এখন ঠান্ডা তো পড়েছে। আচ্ছা, তো ঠান্ডা যখন পড়ছে তখন আমরা কি গরম পোশাক পরছি তো? আচ্ছা, আর যখন আমরা এই গরম পোশাকটা আমরা কি সারা বছরই পরে থাকি? একদমই না। যখন শীতকাল পড়ে তখন আমরা গরম পোশাক পরে থাকি, আর যখন গরমকাল থাকে তখন আমরা হালকা পোশাক পরে থাকি, তাই তো? মানে যখন যখন যা ঋতু হয় সেই অনুযায়ী আমরা পোশাক পরি। তাহলে আজকে আমরা এরকমই একটা পাঠ নিয়ে আলোচনা করব। কি পাঠ বলো তো? ঋতু বদল, পোশাক বদল। আচ্ছা, যেমন যেমন আমরা শীতকালে গরম পোশাক পরছি, গ্রীষ্মকালে আমরা হালকা পোশাক পরছি। আর 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 যখন আমরা বর্ষাকাল হয় তখন তো কিছু তো একটা নিয়ে আসতে হয়, নাহলে তো আমরা ভিজে যাবো, তাই তো? তখন আমাদেরকে কি নিয়ে আসতে হয়? তখন আমাদেরকে হয় বর্ষাতে নিয়ে আসতে হয়, না হলে ধরো কেউ ছাতা নিয়ে আসি। আচ্ছা, বলতে পারবে এই বর্ষাতে এবং ছাতা, এই এই বর্ষাতে জিনিসটা কি জিনিস দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এই বর্ষাতে জিনিসটা তৈরি হয় সিনথেটিক জিনিস দিয়ে। মানে এটা একটা সিনথেটিক জিনিস। আর এই সিনথেটিকটা কি থেকে তৈরি হয় জানো? এই সিনথেটিক তৈরি হয় খনিজ তেল থেকে। আচ্ছা, যখন আমরা ধরো গ্রীষ্মকালে, তখন তো আমরা গরম পোশাক পরছি না, তখন হালকা সুতি পোশাক পরছি। তো সুতি জিনিসটা কোত্থেকে আসে বলতে পারবে? হ্যাঁ, সুতি জিনিসটা তৈরি হয় কার্পাস তুলো থেকে। আচ্ছা, সিনথেটিক জিনিসটা যখন আমরা পরি, বর্ষাকাল পরি, মানে সিনথেটিক ধরো জামা কাপড়, যেমন শাড়ি পরি বা যে কোনো জামা পরি, তাহলে বর্ষাকালে আমরা কেন পরি বলো তো? কারণ বর্ষাকালে যখন আবহাওয়াতে ময়েশ্চারটা বেশি থাকে, তার জন্য জামা কাপড় সহজে শুকাতে যায় না। তখন কি হয়, তাই আমরা সবাই সিনথেটিক পোশাক পরি, যাতে জামা কাপড় শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর সঙ্গে দেখবে জামা কাপড়টা সহজে কুঁচকায় না, এর জন্য এই সিনথেটিক জিনিস জামা কাপড়টা আমরা পরি। আচ্ছা, তাহলে আমরা শীতকাল পড়লে আমাকে গ্রীষ্মকাল বলবে, দুটো ঋতু কিন্তু আমরা পেলাম। আরো কি ঋতু আছে আমাদের? হ্যাঁ, আমাদের মোট 6টি ঋতু আছে। কি কি আমাকে কেউ বলতে পারবে? যেমন হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও বসন্ত। আমাদের মোট 6টি ঋতু আছে, তাই তো? আচ্ছা, এই যে ঋতু,
ঋতুর ইংরেজি কি বলতে পারবে তোমরা? আমাকে কেউ বলো। বাহ, খুব ভালো বলেছো, তোমরা অনেক কিছু জানো দেখছি। ঋতুর ইংরেজি হচ্ছে SEASON সিজন। সিজন মানে ঋতু। তাহলে কি বলো তোমরা, সূত্র যে জিনিসটা দিতে পারছি সেটা হচ্ছে কার্পাসকুলো, এবং বর্ষাতি এই জিনিসটা আমরা পাচ্ছি সিনথেটিক, মানে বর্ষাটি হচ্ছে সিনথেটিক, তো সিনথেটিক জিনিসটা আমরা পাচ্ছি খনিজ তেল থেকে। তার মানে আমরা বিভিন্ন পোশাক তৈরির উপাদানগুলো সম্বন্ধে জানতে পারলাম আজকে। আর আগের দিনে তো আমরা জেনেইছি যে মানে বিভিন্ন কর্মস্থলে মানুষ বিভিন্ন জামা কাপড় পরে, যেমন পুলিশ তার পোশাক পরে, ডক্টররা তাদের আলাদা পোশাক পরে। তার মানে আমরা যখন স্থান অনুযায়ী আলাদা পোশাক পরছি, আবার ঋতু অনুযায়ী আসলে আলাদা আলাদা পোশাক পরছি। এবং এবং তার সঙ্গে আমরা আজকে কি কি জানলাম বলতো? আজকে জানলাম পোশাক তৈরির উপাদান, ঠিক আছে? তাহলে আজকে আমরা এইটুকু আলোচনা করছি, পরের দিন আমরা আরো ডিটেলস আলোচনা করবো এবং অন্য কিছু আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট জন এরপর অপেক্ষা করবেন, শেষে যে রিভিউ দেওয়া হবে সেখানে আচ্ছা, জেনে নেবেন জেনে নেবেন এবং সেখানে রিভিউটা পড়ে নেবেন, গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, শুরু করুন। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কোন ক্লাসে উঠেছো? ক্লাস 2? বাহ বাহ, তাও তোমরা অনেক বড় হয়ে গেছো। আচ্ছা আচ্ছা, আজকে কত তারিখ বলো তো, বলতে পারবে? আজকে 7 তারিখ। আচ্ছা, তোমরা তাহলে এখন তোমাদের কি ক্লাস? ইংলিশ ক্লাস। ও আচ্ছা, তাহলে তোমরা এখন ইংরেজি শিখবে, তাই তো? না, আজকে ইংরেজি শেখাবো না। আজ একটা গল্প বলবো। কি গল্প? হ্যাঁ, বলবো। তোমরা ক্লাসে কতজন আছো বলো? 25 জন। আচ্ছা, এরকমই একটা ক্লাসের গল্প বলবো। সেই ক্লাসটির নাম ছিল অ্যালফাবেট। এই ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল জানো? 26 জন। এদের মধ্যে কিছু জন খুব ভালো পড়াশোনা করে, এবং তোমাদের মধ্যে কিছু জন খুব ভালো পড়াশোনা করে। তারা হলো এ, ই, আই, ও, ইউ। এই 5 জন খুব ভালো পড়াশোনা করে। এদেরকে একটা নামে ডাকা হতো। কি নামে ডাকা হতো জানো? এদেরকে বলা হতো ভাওয়েল। এবারে এরা ছিল কতজন জানো? এরা ছিল 5 জন। এরকম আরো বাকি 26 জনের মধ্যে 5 জন তো খুব ভালো পড়াশোনা করবে, তাহলে বাকি থাকলো কতজন? 21 জন। এরা কারা? বি, সি, ডি। এরা ছিল 21 জন। এরা কম ভালো পড়াশোনা করত। এদেরকে বলা হতো কনসোনেন্ট। এরাও একটা নামে পরিচিত ছিল, এরা ছিল কনসোনেন্ট নাম। এই ভাওয়েল যে 5 জন ছিল, এরা নিজেরা নিজেরা কাজ করতে পারতো, এরা নিজেরা নিজেরা উচ্চারিত হতে পারতো। আর এই কনসোনেন্ট যে 21 জন ছিল, এই 21 জন এরা নিজেরা উচ্চারিত হতে পারতো না। এরা সাহায্য নিয়ে উচ্চারিত হতো। কার সাহায্য নিয়ে? এই ভাওয়েলের সাহায্য নিয়ে। কিভাবে? দেখো, এই বি উচ্চারণ করতো। রিতা, তুমি বি উচ্চারণ করো। বি। তাহলে দেখো তো, বি এর সঙ্গে একটা ই আছে। এইভাবে কে উচ্চারণ করো। কে এর সঙ্গে দেখো একটা এ আছে। তাহলে আমরা কি বললাম? যে যারা নিজেরা নিজেরা উচ্চারিত হতে পারে তাদেরকে বলবো ভাওয়েল, আর যারা দেখো ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়েছে তাদেরকে আমরা কি বলছি? কনসোনেন্ট। তাহলে আজ আমরা কি শিখলাম বলো? বলো। ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে। আচ্ছা, এইভাবে বলো তো, তাহলে বলো ভাওয়েল নিজে নিজে উচ্চারিত হতে পারে না পারে না বলো? আচ্ছা রিতা, তুমি বলো। হ্যাঁ, ভাওয়েল নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, এরকম কয়েকটি লেটার আমি দিচ্ছি, যেগুলোকে দেখে তোমরা বলবে যে নিজে নিজে উচ্চারিত হতে পারে না উচ্চারিত হতে পারে না, বা তার ভাওয়েল না কনসোনেন্ট। ভাওয়েলের গায়ে আমরা গোল করে দেব, আর কনসোনেন্টের গায়ে আমরা বক্স করে দেব।
আচ্ছা, রাম তুমি বলো তো, তুমি বলো এ, এ উচ্চারণ করো তো। আচ্ছা, এর সঙ্গে কেউ আছে? কেউ নেই না? তাহলে এ একা উচ্চারিত হতে পারে, তাহলে এ কি? এ হচ্ছে ভাওয়েল। আচ্ছা ঋতু তুমি বলো, বি তাহলে কি হবে? বি এর সঙ্গে ই আছে, হ্যাঁ বি তাহলে কনসোনেন্ট, তাহলে বি তে বক্স করে দিলাম। এভাবে সি, সি তেও বক্স করে দেব, সি কারণ কি? কনসোনেন্ট। আচ্ছা ঋতু তুমি বলো যে ডি কি হবে, বলো। ডি কনসোনেন্ট। ই, ই কি হবে বলো, বলো তুমি বলো, সাম তুমি বলো, ই কি হবে? ই ভাওয়েল, কারণ কি? ই একা একা উচ্চারিত হতে পারে। এবার এফ, এফ দেখো কনসোনেন্ট, কারণ এফ এর সঙ্গে কে আছে? এ আছে এফ এর আগে। জি, জি এর সঙ্গে কে আছে? এ আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। পরের দিন আমরা কি শিখবো? পরের দিন আমরা ওয়ার্ড সম্পর্কে জানবো। তাহলে এই পর্যন্ত। বেশ, এর পরের জন। এটা বন্ধ। কেউ আমাকে বলো আজকে কত তারিখ? আচ্ছা, আজকে 7 তারিখ। কোন মাস? ডিসেম্বর মাস। আচ্ছা 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 আচ্ছা। আজকে আমরা খুব একটা মজার জিনিস শিখবো। ঠিক আছে, আমরা আজকে যোগ করা শিখবো। কি শিখবো? যোগ করা শিখবো। ঠিক আছে, আচ্ছা চলো আমি কিছু ছবি আঁকছি। যদিও আমি ছবি খুব ভালো আঁকতে পারি না তোমাদের মতো, তো আমি চেষ্টা করছি যতটা করার। তোমরা একটু দেখো। দেখো আমি ছবি আঁকছি, সবাই বলো এটা কিসের ছবি? আপেলের ছবি। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা একটা আপেলের ছবি। আচ্ছা, ধরে নাও আমার কাছে দুটো আপেল আছে। কয়টা আপেল আছে? দুটো আপেল আছে। ঠিক আছে, এইবার স- সন্টু আমাকে আরো দুটো আপেল দিল। কয়টা আপেল দিল? দুটো আপেল দিল। ঠিক আছে, আচ্ছা বলো তো এবার আমার কাছে কয়টা আপেল হলো? আচ্ছা কয়টা? দেখো সবাই বলো কয়টা হলো। 1 2 3 4। তার মানে কয়টা আপেল হলো? 4টা আপেল হলো, তাই তো? হ্যাঁ, চলো চলো আরেকবার দেখি, আরেকটা দেখি। আচ্ছা, আবার আমি আঁকছি। এইবার মনে করো না আমার কাছে একটা আপেল ছিল। ঠিক আছে, তারপরে আমি কি করলাম? আরো 3টা আপেল নিলাম তার সাথে। ঠিক আছে, কয়টা আপেল নিলাম? 3টা আপেল নিলাম। ঠিক আছে, বলো তো এইবার কয়টা আপেল হলো? এইবারও দেখো 1 2 3 4, এইবারও 4টা আপেল হলো। ঠিক আছে, আচ্ছা তোমরা তো সবাই সংখ্যা শিখে গেছো, এর আগের ক্লাসে শেখাইছি সবাইকে। এবার আমি কিছু সংখ্যা লিখছি। দেখো দেখো আমি কি লিখছি? প্রথমে লিখলাম 3। আচ্ছা, তারপরে কত লিখলাম? 2। আচ্ছা বলো তো এই 3 আর 2 মিলে কত হচ্ছে? 5। আচ্ছা আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো সবাই? এখানে আমি একটা চিহ্ন লিখছি, নতুন চিহ্ন। দেখো এই যে গোল করে দিলাম চিহ্নটাকে। এই যে দেখো একটা চিহ্ন, এই যে এখানেও একটা দেখো একটা চিহ্ন লিখছি, এই যে এখানেও। কেউ কি বলতে পারবে এই চিহ্নটার নাম কি? হ্যাঁ বলো বলো। আচ্ছা কেউ জানো না? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, আমি আছি, আমি বলে দিচ্ছি। এই চিহ্নটাকে যোগ চিহ্ন বলে। কি চিহ্ন বলে? যোগ চিহ্ন। আচ্ছা এর মানে কি? এর মানে হচ্ছে যুক্ত করা। কি করা? যুক্ত করা। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা যোগ করা শিখলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো?
আচ্ছা, কালকে আবার আলোচনা করব, আরো বড় বড় যোগ শিখবো। ঠিক আছে, তোমরা কালকে সবাই আসবে। খুব ভালো করে আমরা আরো নতুন নতুন উদাহরণ নিয়ে খুব ভালো করে ক্লাস করব। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্তই। ঠিক আছে। এরপর স্যার আমি খাতাতে দেবো স্যার। ঠিক আছে, যারা, তবে একটা কথাই বলবো, যারা আজকে খাতাতে দিচ্ছেন, নেক্সট দিনের মধ্যে আপনারা অবশ্যই বোর্ড কিনে রেডি করে নেবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার স্টার্ট করছি। হ্যাঁ শুরু করুন। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো তো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে পড়ো, চতুর্থ শ্রেণীতে পড়ো, ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলো তো আজকে তারিখ কত? আজকে 7/12/2024। আচ্ছা আজকে তোমাদের আমি একটা মজার গল্প বলবো। গল্পটা হচ্ছে, এই যে তোমাদের গতকাল ক্লাস করলাম না, এই ক্লাস করে ফেরার পথে আমি যখনই বাড়ির কাছ থেকে যাচ্ছি, ঠিক সেই সময়টা খুব জোরে একটা ঝড় এসছে। সেই ঝড় আসাতে দেখছি পাশে একটা আম গাছ ছিল, ধূপধাপ করে বেশ কয়েকটি আম পড়লো। আমি কি করলাম, যাওয়ার পথে ওই আমগুলো কুড়িয়ে নিলাম। আচ্ছা তোমরা আমের ইংরাজি কেউ জানো কি? বেশ বেশ, রাজু বলো তো দেখি। ম্যাঙ্গো, রাইট রাইট, ঠিক ঠিক ম্যাঙ্গো। এবার আমি কি করলাম বলতো, এই আমগুলো ব্যাগের মধ্যে কুড়িয়ে নিলাম, নিয়ে এবার বাড়িতে গেলাম, গিয়ে মাকে বললাম যে মা দেখো আমি কতগুলো আম কুড়িয়ে এনেছি। এবার আমারও আম দেখে খুব খেতে ইচ্ছে করলো। তখন আমার খাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো যে রে, আমার তো অনেকগুলো বন্ধু আছে, দেখি একটু বন্ধুদেরকে ফোন করাতে দেখলাম আরো 2-3 জন বন্ধু আমার বাড়িতে চলে এলো। তাহলে আমরা মোট 4 জন বন্ধু হয়ে গেলাম। আর আমি কটা আম কুড়িয়েছিলাম বলতো? 4টে আম কুড়িয়েছিলাম। এবার 4টে আম কুড়িয়ে আমি কি করলাম, মাকে বললাম মা আমাদের প্লেটে সবাইকে সমান ভাগে ভাগ করে দাও। মা কি করলো, আমাদেরকে 4টে প্লেট দিল। 4টে প্লেটে বলো তো, এই 4টে আম যদি আমরা সমান ভাগে খাই তাহলে এক একটা প্লেটে কটা করে আম পড়বে? একটা করে, বেশ বেশ বেশ। তাহলে আমরা প্রত্যেকটা প্লেটে একটা করে আম আমরা দিয়ে দিলাম। এবার হঠাৎ করে দেখি দুটো বন্ধুর মা ফোন করলো, ফোন করে বলছে এই তোরা এতক্ষণ ওখানে আছিস কেন, চলে আয়, পড়তে বসবি না? বলে 2 জন চলে গেল। তাহলে কটা প্লেট আছে আর? 2টো প্লেট পড়ে রইলো। এবার এই 4টে আম যদি আমরা এই 2টো প্লেটে দিই তাহলে বলো তো এক একটা প্লেটে কটা করে আম থাকবে? বেশ বেশ বেশ, 2টো করে আম থাকবে। বেশ, এইবারে আমরা 2জন বেশ গল্প করছি, অনেক কথা মজা করছি, হঠাৎ করে আর একটা বন্ধুকে আবার তার মা ফোন করলো, এই পড়ার সময় হয়েছে বাড়ি চলে আয়। তাহলে আমি একা পড়ে রইলাম। একা পড়ে রয়ে আমি কি করলাম, তাহলে একটা প্লেটই পড়ে রইলো আমার আর। এবার একটা প্লেটে বলো তো এই 4টে আম যদি আমি একটা প্লেটের মধ্যে রাখি তাহলে বলো তো কটা থাকবে? সেই 4টেই রয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম বলো তো দেখি, এই 4টে আম 4টে প্লেটে সমান ভাগে ভাগ করা যায়। আবার 2টো প্লেটেও রাখলে সেই 2টো সমান ভাগে ভাগ করা যাচ্ছে, আবার একটা প্লেটে রেখেও সমান ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা আজকের কি শিখলাম বলো তো দেখি? উৎপাদক। কি শিখলাম? উৎপাদন। এই 4টে আম যেমন 4জনকে দেয়া যায় সমান ভাগে, আবার 2জনকেও দেয়া যায়, আবার 1জনকেও দেয়া যায়। তাহলে 4-এর উৎপাদক কি কি হলো? 2 হলো, 4 হলো, আবার 1 হলো। তোমাদের ভালো লেগেছে তো? তোমরা বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে তোমাদের এরকম উদাহরণ দিয়ে আরো উৎপাদক তোমাদেরকে শেখাবো। স্যার এইটুখানি। ঠিক আছে, বেশ, অপেক্ষা করুন, শেষে রিভিউ দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ ঠিক আছে, শুরু করুন। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আমিও ভালো আছি। আচ্ছা তোমরা কোন ক্লাসে পড়ো এখন বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, তৃতীয় শ্রেণী। এখন
ডিসেম্বর মাস চলছে তাই না, তোমাদের অ্যানুয়াল পরীক্ষা চলছে তাই না, কারো কারো হয়ে গেছে। এবার তোমরা নেক্সট কোন ক্লাসে উঠবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, চতুর্থ শ্রেণী। তোমাদের আজকে তারিখ জানা আছে? জানো তোমরা আজকের তারিখ? আজকের তারিখ কত বলো তো? হ্যাঁ আজকের তারিখ 7/12/24। আচ্ছা, তোমাদের কালকে আমি কি পড়িয়েছিলাম মনে আছে? তোমাদের কালকে আমরা পরিবেশ থেকে তোমাদের পড়িয়েছিলাম, আমাদের পরিবেশ থেকে, তাই তো? আমাদের পরিবেশ থেকে তোমাদের পড়িয়েছিলাম যে সম্পদ কি, প্রাকৃতিক সম্পদ কি, ঠিক আছে? মনে আছে তোমাদের? আচ্ছা মনে আছে, তাহলে বলো দেখি, আমার একটা প্রশ্ন উত্তর দাও, দেখি তোমরা কেমন বুঝতে পেরেছো বলো তো। আচ্ছা বলো তো, এমন একটা প্রাকৃতিক সম্পদের নাম করো যেটা ছাড়া আমরা বাঁচতেই পারি না, যার জন্য তার অপর নাম জীবন। বলতে পারবে? তোমরা বলতে পারবে? বলো দেখি কি নাম সেটা? হ্যাঁ ঠিক বলেছো, জল। জল ছাড়া আমরা বাঁচতেই পারি না, তাই তার অপর নাম জীবন। ঠিক আছে? এই যে জল, এই জলের একটা দারুণ কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? যেমন তার মধ্যে একটা বৈশিষ্ট্য বা ধর্ম, এর কোনো আকার নেই, কোনো বর্ণ নেই। কি অদ্ভুত না, কি ম্যাজিক! কোনো আকারও নেই, কোনো বর্ণও নেই, দারুণ ব্যাপার তাই না? আর জলের এই বৈশিষ্ট্যটা আজকে আমরা জানবো, ঠিক আছে? এবং সেটা জানবো একটা ম্যাজিকের মাধ্যমে। তাহলে আজকের পাঠ কি? জলের আকার ও বর্ণ। ঠিক আছে? আজকে আমরা জলের আকার ও বর্ণ সম্পর্কে জানবো, ঠিক আছে? এবং সেটা জানবো একটা ম্যাজিকের মাধ্যমে। তোমরা কি সেই ম্যাজিকটা দেখতে চাও? দেখবে তোমরা সেই ম্যাজিক? দাঁড়াও তাহলে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমার হাতে এটা কি বলো তোমরা? হ্যাঁ ঠিক বলেছো, জলের বোতল। দেখো এই বোতলে যে জলটা আছে, জলটা কেমন আছে? ঠিক বোতলের মতন তো, তাই না? একদম বোতলের মতো। এবং রংটাও দেখো কেমন, সেই বোতলের মতো অরেঞ্জ অরেঞ্জ, কমলা কমলা, তাই না? এইবার দেখো ম্যাজিক, আমি এই জলটাকে এই গ্লাসটার মধ্যে ঢালছি, হ্যাঁ ঠিক আছে? দেখো তোমরা, এই দেখো আমি এই গ্লাসের মধ্যে এই জলটাকে ঢাললাম, ঠিক আছে? এবারে জলটার রং কেমন হচ্ছে দেখো তো। আর কমলা আছে? কমলা নেই। আবার আকারটা দেখো বোতলের মতো আর নেই, ঠিক কিসের মতো হয়েছে? গ্লাসের মতো, তাই না? কি দারুণ ম্যাজিক! সঙ্গে সঙ্গে আকারটাও পাল্টে গেল, তাই না? শুধু আকার পাল্টায়নি, সেই সঙ্গে জলের আর একটা ধর্ম, সেটা হচ্ছে কি জলের রঙও পাল্টে যায়, দেখবে? সেটাও সেটাও তোমাদের আমি ম্যাজিকের মাধ্যমে দেখাচ্ছি। দেখো ভালো করে, এখন কোনো রং আছে? কোনো রং নেই, কিন্তু যে এর মধ্যে আমি হলুদ কাগজটা চোবাবো কেমন রং হলো, জলটা কেমন দেখাচ্ছে? হলুদ দেখাচ্ছে না? দেখো দারুণ হলুদ দেখাচ্ছে, দেখো। আবার এই হলুদ কাগজটা তুলে ফেলে যেই আমি এর মধ্যে নীল কাগজ দিলাম, এইবার জলের রংটা কেমন হলো? নীল হয়ে গেল না? দারুণ, দেখো নীল হয়ে গেল। আবার কাগজটা তুলে দিলাম, আবার জল সে কি আগের মতো রং হয়ে গেল, তাই না? কি দারুণ ম্যাজিক! এর থেকে আমরা কি জানতে পারলাম এই ম্যাজিক থেকে? যে জলের কোনো আকার নেই এবং জলের কোনো নিজস্ব বর্ণ নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে তোমরা যে জলের কোনো আকার নেই এবং কোনো নিজস্ব বর্ণ নেই। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এইরকমই ম্যাজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে আমরা কি করবো, নতুন বিষয়, নতুন কিছু জানবো, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট এরপরে শাফিনুর রশিদ, আপনি আছেন? লাস্ট কল আপনার এটাই, যদি আপনি আছেন ঠিক আছে, নেক্সট দিন দেবেন। ওকে। আচ্ছা, বলবো কাউকে আর মাইক অন করতে হবে না পার্টিকুলারলি, আমি সবাইকে বলে দিচ্ছি, একটু শুনে নেবেন। এখানে ছোট বড় করার কিছু নেই, বাট স্পেশালি যে 9 জন দিল, যে 9 জন আপনারা দিলেন অলরেডি,
9 জনের মধ্যে প্রথমেই যিনি দিয়েছিলেন তিনি রণবীর প্রামাণিক, তাকে দিয়ে আমি শুরু করছি। রিভিউ আপনারা পেয়ে যাবেন লেখা সমেত, এগুলো আপনারা পড়ে নেবেন, পিডিএফ আকারে আমি দিয়ে থাকি। তো আপনি না প্রথমেই শুরু করে গল্পর শুরুর মাধ্যমে কোন ক্লাস কোন টপিক এটাতে আস্তে আস্তে আপনি পুরো 5 মিনিট সময় লাগিয়েছেন যে আপনি কোন টপিক পড়াচ্ছেন। এরকম ভাবে হয় না, মানে আপনি টপিকটাই যে পড়াবেন সেটাতে মিনিমাম আপনাকে 1 মিনিটের মধ্যে উপস্থাপনা করে আসতে হবে। কারণ আলটিমেটলি 5 মিনিট পর আপনার যদি ওখানে উপস্থিত যারা আছেন, আপনি যাদের সামনে ডেমো দেবেন, তারা যদি এটা বুঝতে পারেন যে আপনি 5 মিনিট পর আপনার টপিকে আসছেন, মানে আজকে আপনি যে টপিকটা পড়াতে চলেছেন, তাহলে আলটিমেটলি কিন্তু রেজাল্ট কিন্তু 0। মানে 5-এর মধ্যে শুধুমাত্র ওখানে উপস্থিত থাকার জন্য যদি 1 নাম্বার দিতে হয়, সেটাই আপনি প্রাপ্যর মতন পাবেন। তারা কোনো মতে আপনি যে পড়ালেন কি পড়ালেন সেটাতে আপনাকে নাম্বার দেবে না, কারণ আপনার কিন্তু আলটিমেট রেজাল্টটা 0। নেক্সট হচ্ছে তাপস বর্মন। তাপস বর্মনের ক্ষেত্রে নতুন হিসাবে ক্লাস শুরু করার সময় ক্লাসটিকে সুসংবদ্ধ করার চেষ্টা করেছেন, তবে সেটি না আরো মজাদার করতে হতো। ক্লাসে পড়ানোর সময় ক্লাসের মধ্যে গিয়ে হঠাৎ করে মধ্যে গেলেন, 2-3 মিনিট পড়ানোর পরেই বলছেন, স্যার আমি আজকে আর পারছি না। কিন্তু আমি আপনাকে যেই বললাম যে না আপনি চেষ্টা করুন, তখন আপনি পুনরায় গেলেন। এই যে ভয়টা আছে, আপনি যখন প্রথমটাকে ওভারকাম করে শুরু করছেন ভালোভাবে, তখন তারপরেরটাও করুন। ঠিক আছে? আর ভয় পেয়ে যে ভুল বলতে লাগলেন, যে কতগুলো কি আছে সংখ্যায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের, তো সেগুলো করবেন না। মানে এইগুলো আপনি ঠিকঠাক বলবেন, এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট হচ্ছে সোমা সরকার। আজকে যতজন ডেমো দিয়েছে 9 জন, তার মধ্যে থেকে সব থেকে সেরা হচ্ছে সোমা সরকারের আমার মনে হয়েছে। কারণ ক্লাস মানে ডেমো দেওয়ার ক্ষেত্রে কিন্তু উনি কি কি ভুল করেছেন। প্রথমেই ক্লাস শুরু করলেন, ক্লাস মজাদার করে বসো বলার সময় উনি ডান হাতে বাম হাতের ডাস্টারটা হঠাৎ ডান হাতে নিয়ে ফেললেন, যেটা তো একদমই চলবে না। তারপর আপনি আজকের পাঠের জায়গায় আজের পাঠ লিখেছিলেন, আমি যতদূর দেখতে পেলাম আপনার বোর্ডে, কিন্তু আপনার লেখা খুব মানে সুস্পষ্ট একদম। এবং পড়ানোর সময় আপনি যে অঙ্গি ভঙ্গি নিয়ে পড়াচ্ছেন, প্রথম দিন ক্লাসেই আপনার পারফরমেন্স যথেষ্ট খুব ভালো। এইটাই আপনি বজায় রাখুন, এবং যে চয়েসেবল মানে এটা তো আপনার নিজের চয়েসের টপিক ছিল, যখন আমরা টপিক দেব সেই টপিকে যখন আপনি করবেন, আপনি আরো ভালো ফল করবেন, এটুকু আমি আশা করছি। নেক্সট হচ্ছে রিশা মাইতি। শুরু থেকেই রিশা মাইতির ক্ষেত্রে আপনি এত তাড়াহুড়ো করে পড়াচ্ছিলেন, যেন মনে হচ্ছে যে মানে আপনি হয়তো কোনো যাবেন কোথাও, মানে দৌড়াদৌড়ি করে, মানে আপনার পড়ানোর হয়তো আপনার বলার স্পিডটা বেশি, ঠিক আছে, কিন্তু এই স্পিডটা বেশির জন্য আপনার পড়ানোটা মনে হচ্ছে। এবং আমার মনে হলো স্পিডটা আপনার বেশি এই জন্য আরো, কারণ আপনি না ওই একদিনেই আর্টিকেলের এ অ্যান্ড দা টপিকটাকে 5 থেকে 6 মিনিটের মধ্যে মানে শুরু করতে মানে শেষ করতে চেয়েছিলেন। এবং সেই যে আপনি শেষ করতে চাইলেন, তার জন্য আপনি এত তাড়াহুড়ো করে পড়েন, অথচ আপনি এটাকে শুধু এ আর অ্যান বোঝাতেই পারতেন। ঠিক আছে? তাহলে কি হতো যে আপনি নিজের চয়েসে যেটা পড়াচ্ছেন সেটা আপনি সময় নিয়ে বোঝাচ্ছেন, কারণ আপনি টপিকটা বোঝালেন অনেকক্ষণ ধরে ডিটেলসে, কিন্তু আপনি এত তাড়াহুড়ো করলেন, কারণ আমি তো দেখলাম যে আপনার হাতে আপনি সময় কম নিলেন, 6 মিনিট, কিন্তু ওই 6 মিনিটে আপনি শেষ করতে গিয়ে পার্টিকুলারলি কি করলেন, মানে এত তাড়াহুড়ো করলেন যে আপনার ভয়েস মনে হচ্ছে সে একদম মানে ভীষণ স্পিডে হচ্ছে। এটাতে একটু চেষ্টা করবেন ওভারকাম করার, আশা করছি ভালো হবে। নেক্সট হচ্ছে মৌমিতা মাঝি। শুরু থেকে আপনি পরিবেশ বিষয়টি যখন বোঝাচ্ছেন, তাও আবার পোশাক, সেখানে সিনথেটিক সুতো, আবার বর্ষা শীত এসব ঋতু এবং সেখানকার পোশাক, সেগুলো বোঝানোর সময় আপনি যদি নাট্যাভিনয় করে বোঝাতেন, এই যে গায়ে হাত দিয়ে আমরা কি পোশাক পরে আছি বা কি পোশাক পরছো সবার আলাদা আলাদা, সেই সময় পোশাকের জন্য মানে অন্যরকম অঙ্গি ভঙ্গি করে যদি বোঝাতেন, সেটা আরো ভালো হতো। এবং এই পোশাক বোঝাতে গিয়ে যদি সামনে ডেকে বাচ্চাদেরকে, দেখুন ওখানে আপনারা পাবেন না বোর্ডে, কিন্তু ওখানে তাদেরকে এটাই মনে করতে হবে যে তারা নিজেরাও বলবেন ওনারা যে ওনাদেরকে স্টুডেন্ট ভাবতে, কিন্তু ওনাদেরকে ধরুন সামনে আপনি মনে করতে হবে যে ওনাদেরকে আপনি সামনে ডেকেছেন এবং ওনাদেরকে বোঝাচ্ছেন। তো এই ব্যাপারটাতে একটু অবশ্যই ধ্যান দেবেন, তাহলে এই টপিকটা আরো ভালোভাবে পড়ানো যেত। নেক্সট হচ্ছে পুতুল দাস। শুরুটা মজাদার করার চেষ্টা করলেও সেটা ঠিকভাবে হয়নি। আপনি টপিকটা ভালো চয়েস করেছিলেন, তবে সেটা আরো ভালো করার চেষ্টা করা হতো। এবং পড়ানোর শুরুর সময় যে ক্লাস, ঠিক আছে, পড়ানোর শুরুর যে ক্লাস, সেটা যেহেতু আপনি নতুন সেই হিসাবে ভালো ছিল, তবে আপনি এটা আরো ভালো করতে পারতেন, মানে যে সিচুয়েশনটা হয়েছিল
সেটা আপনি মানে ওখানে দেখাতে পারলেন না মজাদার করে। এরপর হচ্ছে কৌশিক বর্মন, শুরুতেই ক্লাসটা মজার করার চেষ্টা করেছেন, সেটাতে বাচ্চাদেরকে সামনে যদি ডেকে বোঝাতেন যোগ যোগ বিয়োগ এগুলো যদি বাচ্চাদেরকে সামনে ডেকে বোঝান, মানে বোঝাতে হবে ওখানে যে বাচ্চারা তোমরা সামনে এসো, তারা থাকবে না, কিন্তু এই যে তোমরা দেখছো, এটা হলে খেলার ছলে এবং মজার ছলে যোগ শেখানো যায়। এবং আমাদেরকে তাই বলছে যে আমরা যখন কোনো গণিত বা কোনো কঠিন জিনিস, ইংরেজির গ্রামার বা বাংলার ব্যাকরণ, এগুলো যখন শেখাবো, সেগুলোতে আমরা যদি পার্টিসিপেশন বাচ্চাদেরকে সামনে নিয়ে করাতে পারি, তাহলে সেটাতে সব থেকে ভালো রিমার্কস পাওয়া যায়। এই কথাটা সবাই মনে রাখবেন, এই তথ্যটা দিলাম সবার জন্য। এরপর হচ্ছে সুমন শিউলি, পড়ানোর শুরুতেই আপনি শ্রেণী নিয়ে কনফিউজড হয়ে গেলেন, তৃতীয় না চতুর্থ, বেশ ঠিক আছে। তারপরে আপনি উৎপাদক যে বোঝালেন, যেটা প্রথমে হয়েছিল, সেই উৎপাদকটা আরেকটু ইন্টারেস্টিং করতে পারতেন, আমার মনে হয়েছে আরেকটু ইন্টারেস্টিং করতে পারতেন। এটাকে চেষ্টা করুন, ঠিক আছে, হবে। এরপর নেক্সট হচ্ছে সোমাকর, আপনার পড়ানোটা কি হয়েছিল, প্রথমেই মজার চেষ্টা করেছিলেন, তারপরে জল, এটা আপনি বোতল বা কল নিয়ে প্রথমেই দেখাতে পারতেন, কিন্তু জাস্ট 1-2 মিনিট পর, মানে আমি প্রথমেই যখন রিভিউটা লিখে ফেলেছি, তারপর আপনি দেখলাম যে আপনি বোতল নিয়ে অলরেডি শুরু করলেন। তো সেটাও বেশ ইউনিক মনে হলো, মানে এতদিনকার ক্লাসে বেশ একটা ইউনিক। দেখুন ওখানে গিয়ে আমরা কি পাবো কি পাবো না, তার থেকে ভালো আমাদের প্র্যাকটিস করে যাওয়া। এবং আমার মনে হয় আপনার যদি চয়েসেবল টপিক দেয়, এবং আমি নিজেও লিখেছি যে আপনি আপনার ডেমোতে এই টপিকটাকেই রাখবেন আরো প্র্যাকটিস করে, যদি আপনার চয়েসের টপিক বলে, ঠিক আছে। কারণ আপনি কি করলেন, ওখানে কিন্তু আপনি জলের বোতল বা জলের গ্লাস এটা আপনি অ্যাভেলেবেল পাবেন, এবং সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করে বা ওনাদের কাছে পারমিশন নিয়ে আপনি সেটাকে ইউজও করতে পারবেন। এক্ষেত্রে কি হবে, আপনি যে কাগজের মাধ্যমে দেখাতে চাইলেন, সেখানে যদি আপনার কাগজ ওখানে না প্রেজেন্ট থাকে, কিন্তু এখানে যেহেতু ছিল, আপনি খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন এবং বুঝিয়েছেন, যথেষ্ট ভালো হয়েছে। আপনার পছন্দের ডেমোতে আপনি অবশ্যই টপিকটা রাখবেন, বেশ ভালো লেগেছে আমার, বেশ ভালো। ঠিক আছে, আজকের ক্লাসে আপাতত এই 9 জনের জন্যই যে যারা দিল, তাদের জন্য যে ডেমোর ওপরে যে রিভিউ সেটা দিলাম, আপনারা রিভিউটা দেখে নেবেন। বাকিদের জন্য প্রত্যেকে রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, এগুলো পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সুমন শিউলি, আমি বুঝতে পেরেছি। এই দেখুন এখানে আজকে যারাই ডেমো দিয়েছে, তারা কিন্তু আপনারা যে 9 জন ডেমো দিয়েছেন, প্রত্যেকে কিন্তু আজকে ফার্স্ট টাইমই ডেমো দিয়েছে। তার মধ্যে থেকেও কিন্তু সোমা কর এবং সোমা সরকার দুজনেই যথেষ্ট ভালো কম্পিটিশনাল ডেমো দিয়েছে। বাকি 1 থেকে 9 যে 9 জন ডেমো দিয়েছে, আমি বলতে পারি যে এর আগে সবাই যারা নতুন ডেমো দিয়েছিল, এখানে যারা পুরনো প্রেজেন্ট আছে তারাও বলতে পারবে, কেউ কিন্তু একবারের জন্য ভয় পেয়ে গিয়ে থেমে যায়নি। শুধুমাত্র তাপস বর্মন একবার থেমে গেছিলেন কিছু সেকেন্ডের জন্য, কিন্তু আমি যেই ওনাকে বলেছি যে না আপনি চেষ্টা করুন করবেন, উনি কিন্তু শেষ করেছেন। আজকে কিন্তু ডেমোতে কিন্তু সবাই কিন্তু শেষ করেছে নিজের নিজের টপিক, এটা সব থেকে ভালো। ঠিক আছে, আপনারা আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে, এবং সেটা তো এই যে ক্লাস করালে বা আসলে সেটা বোঝা যায়। প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যে ত্রুটি থাকে, ভুল থাকে, আবার ঠিকও থাকে। তাহলে এই ভালো খারাপ গুলো মিশিয়েই খারাপটাকে যত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ভালোটাকে নিয়ে এগোতে পারবো। ক্লাস যথেষ্ট ভালো হয়েছে, আপনারা চেষ্টা করুন আরো ভালো হবে। ঠিক আছে, নতুনদের মধ্যে থেকে কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আমি ভাবছিলাম যে যোগটা আমি ওই ছাত্রদেরকে দিয়েই করাবো, তো ভাবলাম যে ছবি দিয়ে করি। তো যাই হোক, এমনি কি সবকিছু ঠিক ছিল? ওই ওটা তো আমার হ্যাঁ মাথার হ্যাঁ মধ্যে হ্যাঁ ভাবছিলাম যে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন সবারই ক্ষেত্রে যেটা বললাম যে সব ঠিকই ছিল, যেগুলো হ্যাঁ, যেগুলো প্রবলেম সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। না, আমি একবার ওটা ভাবছিলাম যে করবো, তবে ছবিটা ভাবলাম যে ছবিটা দিয়ে দিই, তারপরে কোনো কিছু হলে তো স্যার ওটা বলবে। ওটা 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 অবশ্যই, মানে বাকিদেরকেও বললাম যে যোগ বিয়োগ হ্যাঁ, যখন কেউ বোঝাবেন, বা আচ্ছা বাংলা আচ্ছা। ব্যাকরণ বা ইংরেজি গ্রামার, 4টে হ্যাঁ টপিক হ্যাঁ। যখন চয়েস করছেন, হুম বেশিরভাগ হুম। টপিকেই চেষ্টা করবেন ছাত্রদেরকে সামনে ডেকে এনে বোঝানো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আপাতত এখানেই শেষ হলো। আচ্ছা, মঙ্গলবারের মধ্যে আপনাদের টপিক পেয়ে যাবেন গ্রুপে। মঙ্গলবারের মধ্যে আপনাদের যে টপিক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন। আগামী সপ্তাহে আপনাদের ক্লাস হবে, সেখানে পুরনো এবং নতুন সবাই নিজের নাম রেজিস্টার করতে পারবেন, সবাই ডেমো দেবেন, সবাই প্রস্তুতি নিন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। স্যার আমি একটা কথা বলছিলাম।
হ্যাঁ বলুন।